আসসালামু আলাইকুম। বাজিতপুর হাজার খাতুন উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের পার্ট 2 পড়ানো হবে ইনশাআল্লাহ। তাই সপ্তম শ্রেণীর সকল ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা অবশ্যই মনোযোগী হবে। আমি গত ক্লাসে টেন্স পড়াইতেছিলাম। টেন্সের অধীনত্ব বাক্য পর্যন্ত আমরা পড়াইছি। এরপরে আজ ভার্বলেস সেন্টেন্স নিয়ে আলোচনা করার কথা আছে, ইনশাআল্লাহ আলোচনা করব। তোমরা মনোযোগী হবে। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই মনোযোগী হও। আমরা টেন্সের বাকি অংশ যে অংশটুকু করব ভার্বলেস সেন্টেন্স। ভার্বলেস সেন্টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভার্বলেস সেন্টেন্স আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পড়তেছিলাম। তো ভার্বলেস সেন্টেন্স অর্থ ক্রিয়াশূন্য বাক্য। ক্রিয়াশূন্য বাক্য, তো যে সমস্ত বাক্যে ক্রিয়া থাকে না, মানে ভার্ব থাকে না, সেগুলো কিভাবে সম্পূর্ণ করতে হয় সেই পদ্ধতি আমি তোমাদের দেখাবো। উদাহরণস্বরূপ একটা বাক্য আমরা দেখতে পারি, যেমন সে একজন ছাত্র। সে একজন ছাত্র, এখানে সে সাবজেক্ট, ছাত্র হলো অবজেক্টের ভূমিকায়, একজন আর্টিকেল। এখানে কিন্তু ভার্ব নাই বা ক্রিয়া নাই। এই সমস্ত বাক্যগুলোকে বলা হয় ভার্বলেস সেন্টেন্স, মানে ক্রিয়াশূন্য বাক্য। তো আমরা ক্রিয়াশূন্য বাক্যের আলোচনা করব। ক্রিয়াশূন্য বাক্য যদি হয় তাহলে আমরা সেক্ষেত্রে এখানে অধীনস্থ বাক্য হলে হ্যাভ হ্যাজ আলোচনা করতে, মানে সহজে নিতে পারি, হ্যাভ হ্যাজ এর সাহায্য নিতে পারি। আর যদি অধীনস্থ না হয়, ক্রিয়াশূন্য হয়, সেক্ষেত্রে আমরা am is are এর সাহায্য নিতে পারি। যেমন he is a student, সে একজন ছাত্র। এখানে কিন্তু ইজ সাহায্যকারী ভার্ব আগে ক্রিয়া ছিল না, ভার্ব ইজ এর সাহায্য নিচ্ছি আমরা এখানে। আর গততে আমরা আলোচনা করেছিলাম, যেমন আই হ্যাভ এ পেন, একটি কলম আছে, আমার কলম আছে। এখানে হ্যাভ ছিল সাহায্যকারী ভার্ব হিসেবে, কিন্তু এটা ছিল অধীনস্থ বাক্য। যাই হোক, আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে নিতে পারবো am is a ক্রিয়াশূন্য বাক্য। তো এই পর্যায়ে আমরা পরবর্তী টেন্স চলে যাব। পরবর্তী টেন্স হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমান চলমান কাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমান চলমান অথবা ঘটমান কাল। বর্তমান চলমান কাল মানে বর্তমানে কোনো কাজ চলিতেছে, করিতেছে, হইতেছে, এরকম কিছু বুঝালে বুঝতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ওইরকম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মতো বাংলা চেনার উপায় আছে। আমি বাংলায় কিভাবে চিনবো আমরা এগুলো লিখে দিতেছি, চেনার উপায়। চিনার উপায় বাংলা ক্রিয়ার শেষে এসি, এসো, এসএন উল্লেখ থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা যদি বাংলা কোনো বাক্যের শেষে যদি ক্রিয়া শেষে যদি দেখি তেসি, তেছো, তেসেন ইত্যাদি থাকে, তো আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী জানবে। এবার তোমরা যদি
মনে করো যে লেখানো উচিত, অবশ্যই লিখে নিবা, খাতায় লিখে নিবা। এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী নিয়ে আলোচনা করছি। স্ট্রাকচার লিখে দিই বা গঠন প্রণালী। স্ট্রাকচার, গঠন প্রণালী। সাবজেক্ট, শুরুতে সাবজেক্ট হবে প্লাস এম ইজ অথবা এম ইজ আর প্লাস মূল ক্রিয়ার সাথে মূল ভার্বের সাথে আইন যোগ করতে হবে, প্লাস অবজেক্ট অফ বাকি অংশ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইন যোগ করতে হবে এবং বাকি অংশ লিখতে হবে। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী। তো তোমরা উঠে নিতে পারো খাতায়। আমরা এবার এক্সাম্পল করব, উদাহরণ করব। যেমন বই পড়িতেছি। এখানে বাংলা ক্রিয়ার শেষে তেসি আছে, আমি একটি বই পড়িতেছি। তো আমরা বুঝতে পারলাম যে তেসি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। একটু আগে আমি তোমাদের লিখে দিয়েছিলাম বাংলা ক্রিয়ার শেষে যদি তেসি, তেসো, তেসের ইত্যাদি থাকে তাহলে বুঝতে পারবো আমরা ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে যে তেসি আছে, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুযায়ী এটা আমরাকে ট্রান্সলেট করব, অনুবাদ করব। সেক্ষেত্রে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি করতে হবে, প্রথমে শুরুতেই সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট এখানে কি আছে, আমি, এটা সাবজেক্ট। পরিতেছি হলো ভার্ব, ভার্ব সাবজেক্ট হচ্ছে আমি, একটি বই হচ্ছে অবজেক্ট বা বাকি অংশ বলতে পারি আমরা। সেক্ষেত্রে আমরা গঠন প্রণালী খেয়াল করবো। গঠন প্রণালী কি ছিল, সাবজেক্ট হচ্ছে, সাবজেক্ট হচ্ছে আই, তারপরে আমরা লিখতে পারি মূল এম ইজ আর লিখতে হবে। আমরা এম এর সাথে আই, এর সাথে শুধুমাত্র এম ব্যবহার করব। যেমন আই এম পড়িতেছি, পড়া হচ্ছে ভার্ব, ভার্ব হচ্ছে পড়া। এখানে রিড, রিড হচ্ছে পড়া, কিন্তু আমরা রিডিং করতে হবে, আইন যোগ করতে হবে বলেছিলাম, আইন যোগ করতে হবে। রিডিং একটি বইকে, আমি একটি বই পড়িতেছি, তার মানে আই এম রিডিং এ বুক। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলাতে চিনতে পারলাম আমরা যে তেসি, তেসো, তেসের বাংলা ক্রিয়ার সাথে থাকবে। আর ইংরেজিতে কিভাবে চিনবো, ইংরেজি বাক্যে অবশ্যই সাবজেক্টের পরে এম ইজ আর এবং মূলের সাথে যে আইন যোগ থাকে, বুঝতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের পরে যে আমার অক্সিলারি ভার্ব থাকতে হবে এম ইজ আর, আর মূল ভার্বের সাথে আইন যোগ থাকতে হবে, তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন অন্য পার্সন দিয়ে আমি যে একটা ধরুন দেখাই, যেমন বলতে পারি যেমন সে বা তিনি। সে বল খেলতেছে, সে বল খেলতেছে। এখানে তেসে আছে, আমরা তেসে দেখে বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাংলা বাক্যে দেখে। এখন যদি আমরা অনুবাদ করি, অনুবাদ করি তাহলে সাবজেক্ট শুরুতে কি, সে, তারপরে সাবজেক্টের পরে কি করতে হবে, এম ইজ আর, যে কোনো একটা ব্যবহার করতে হবে, কিন্তু ইচ্ছে মতো করে দিতে হবে না। এর সাথে আমরা এম বসাতে পারবো না, আরো বসাতে পারবো না, কারণ ই সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে আমরা ইজ ব্যবহার করতে পারবো। হি ইজ খেলতেছে, খেলার ইংরেজি হচ্ছে প্লে। আমরা মূল ভার্বের সঙ্গে কি করতে হবে, আইন যোগ করতে হবে। তাহলে প্লেইং, ইজ প্লেইং বল, সে বল খেলতেছে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। যেমন লিখতে পারি আমরা তারা
বাজারে যাইতেছে। আমি এগুলো উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হলো যাতে তোমরা বুঝতে পারো যে আসলে আমি যার মধ্যে কোন ভার্বটা কিসের সঙ্গে ব্যবহার করবো, আর উদাহরণ দিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে যাইতেছে, যাওয়ার ইংরেজি হচ্ছে গো, যাইতেছে হলো ভার্ব, এখানে তেসে আসতে গেলে বুঝতে পারলাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। সাবজেক্ট হচ্ছে দে, দে, দে হচ্ছে থার্ড পারসন কিন্তু ফুল নাম্বার, এক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করতে পারবো না, এম ব্যবহার করতে পারবো না, এম শুধুমাত্র আই এর সাথে প্রযোজ্য। দেখতে পারেন আর দে আর যাইতেছে, যাওয়ার নিচে গোয়িং, গো তাহলে কি ভারত টাইম যোগ করলে দে আর গোয়িং বাজার মানে টু মার্কেট। দে আর গোয়িং টু মার্কেট, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে বারবার গঠন প্রণালী এবং উদাহরণগুলো ভালো করে দেখবে, তাহলে তোমাদের পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে। এ পর্যায়ে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ব্যাপারে আলোচনা করব, নেগেটিভ অংশ। যেমন সে বাজারে সে খেলে না বা সে পড়ে না, সে পড়িতেছে না, সে পড়িতেছে না, এখানে কিন্তু নেগেটিভ না কথা আছে। তাহলে আমরা পড়িতেছে, এখানে তেছে তো বুঝলাম যে কন্টিনিউয়াস টেন্স, লিখতে পারি সাবজেক্ট অনুযায়ী আমরা নেগেটিভ ফর্মটা তোমাদেরকে আবার দেখাই। সাবজেক্টের পরে এম ইজ আর প্লাস নট হবে, প্লাস নট প্লাস মূল হবে সাথে আইন প্লাস বাকি অংশ বা অবজেক্ট লিখতে পারো। এখানে নেগেটিভের কথা বলতেছিলাম, যেমন এখন এখানে কি লিখতে পারি সে, হি, তারপরে অ্যামিজার যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি, এর সঙ্গে তো আমরা এম বসাতে পারবো না, আর বসাতে পারবো না, আমরা লিখতে পারি ইজ, তারপরে নট, ইজ নট, মূল ভার্ব সাথে আইন যোগ, মূল ভার্ব হচ্ছে পড়া, পড়িতেছে, তাহলে রিড, এটা আইন যোগ করতে হবে রিডিং, হি ইজ নট রিডিং, সে পড়িতেছে। আমরা আগে যেটা দেখেছি সেটা অ্যাফার্মেটিভ ফর্ম, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ, মানে একটা কন্টিনিউয়াস টেন্স নেগেটিভ কিরকম হতে পারে, আর নেগেটিভটাকে আমরা কিভাবে বাংলা থেকে, বাংলা বাক্য থেকে ইংরেজি করতে পারবো, এভাবে সাবজেক্টের পরে এম ইজ এর পরে সঙ্গে করতে হবে, নাউন করতে হবে। আমি প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের নেগেটিভের আলোচনা করি নাই, তবে এটার পর আলোচনা করবো, ওটা ভুলে গিয়েছিলাম আলোচনা করতে। এখন যেমন রহিম এবং করিম স্কুলে যাইতেছে না। এখানে স্কুলে যাইতেছে, আমরা তেছে থেকে বুঝতে পারলাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু না আছে নেগেটিভ, না বোধক বাক্য। এই না বোধক বাক্যকে আমরা যদি কি করব, শুরুতেই প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্ট রহিম এবং করিম, লিখতে পারি রহিম এন্ড করিম, তারপর আমরা মূল ভার্ব, তো এখানে মূল ভার্বের আগে আমরা সাহায্য ভার্ব নেব, এজার রহিম এন্ড করিম আর হবে এখানে, কারণ এখানে রহিম এবং করিম প্লুরাল নাম্বার। তারপর নেগেটিভ হলো নট, যাইতেছে না, যাওয়ার ইংরেজি গোয়িং, তাহলে আমরা লিখতে পারি রহিম এন্ড করিম নট গোয়িং কোথায়, বাট স্কুল, টু স্কুল, টু স্কুল। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ। তোমরা ওই স্ট্রাকচার মনে রাখলে আশা করি পারবে। এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনডেফিনিট টেন্সের আলোচনা বাকি ছিল একটু, সেটা আমরা করব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আমরা নেগেটিভ ফর্ম কিভাবে, অ্যাফার্মেটিভকে কিভাবে নেগেটিভ করব, বা বাংলা বাক্যকে কিভাবে নেগেটিভ বাংলা বাক্যকে কিভাবে আমরা ট্রান্সলেট করব বা অনুবাদ করব সেটা দেখি। যেমন শুরুতে আমরা করতে পারি, ওখানে নেগেটিভ ফর্মটা যেটা হবে সেটা হলো সাবজেক্টের পরে
ডু নট অবলিক ডাজ নট, ডু নট অথবা ডাজ নট ব্যবহার করতে হবে। সাবজেক্টের পরে ডু নট অবলিক ডাজ নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, মানে প্রেজেন্ট ইনডেফিনিট তো প্রেজেন্ট ফর্মই হয়, প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। এই অংশটা আমি মানে তোমাদের না শিখে চলে আসছিলাম, ভুলে গেছিলাম, মনে ছিল না, এই জন্য আমি আবার প্রেজেন্ট ইনডিপেন্ডেন্সের এই নেগেটিভ প্রুফকে আমি দেখানোর জন্য করলাম। যেমন সে পড়ে না, পড়ে না, সে পড়ে না। এখানে পরে র আছে, আমি প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স এরকম আলোচনা করেছিলাম যে যদি বাংলা ক্লিয়ার শেষে র থাকে তাহলে বুঝতে পারি আমরা এটা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স। তখন প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স এর গঠন অনুযায়ী আমাদেরকে ট্রান্সলেট করতে হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এখন যেহেতু না আছে নেগেটিভ প্রুফ, নেগেটিভের জন্য আমরা এটা ব্যবহার করবো সাবজেক্ট ডি। এখন ডু নট অথবা ডাজ নট ব্যবহার করতে হবে। আসলে আমরা ডু নট কখন ব্যবহার করব এবং ডাজ নট কখন ব্যবহার করব এই ব্যাপারটা ক্লিয়ার হোক। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ডাজ নট ইউজ করতে পারি, ব্যবহার করব ডাজ নট। হি ডাজ নট পড়ে না, রিড, সে পড়ে না। এটা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স কিন্তু নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। যেমন এটা লিখতে পারি আমি বাজারে যাই না, যাই না। এখানে রস্বই আছে, আমরা বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্সের বাংলা বাক্যের সময় শেষে যদি বাংলা ক্রিয়া শেষে যদি রস্বই থাকে তাহলে আমরা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স চিনতে পারি। এখানে যাই আছে, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স, কিন্তু কি ফর্ম, কি সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। আমরা কি করব, সাবজেক্ট হলো আই, ডু নট অবলিক ডাজ নট। আমি বলছিলাম যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে শুধু ডাজ নট ব্যবহার হবে, অন্যথায় আমরা ডু নট ব্যবহার করব। আই হলো ফার্স্ট পারসন, তাই আমরা ব্যবহার করব ডু নট। আই ডু নট গো, আমি যাই না কোথায়, বাজারে, টু মার্কেট, আমি বাজারে যাই না। এটা হলো প্রেজেন্ট ইনডিপেন্ডেন্সের বাংলা নেগেটিভ বাক্যকে কিভাবে আমরা ট্রান্সলেট করবো, অনুবাদ করবো তা গঠন তোমরা অবশ্যই লিখে দেবে। আমরা পরবর্তীতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করা হলো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে পড়বে, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বে, এবং যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবে তোমরা, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। তো এই যতটুকু পড়ানো হলো অবশ্যই গুরুত্ব সহকারে পড়ালেখা করবে বাড়িতে। আর এই করোনা কালের যে ব্যাঘাতগুলো তোমরা অবশ্যই বাড়িতে এর ঘাটতিগুলো পূরণ করে নেবে, বেশি বেশি পড়ালেখা করবে। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি, সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।